কিন্তু যাওয়ার আগে যে প্রেস ব্রিফিংটা ছিল সেখানে প্রশ্ন উঠেছিল, আমি কিন্তু এলাবোরেটলি এক্সপ্লেন করেছিলাম। মার্ক কক্সের বায়োডাটাতে সে কখনোই বলে নাই সে প্রো লাইসেন্স হোল্ডার। সে বলেছে সে এ গ্রেড লাইসেন্স হোল্ডার অ্যান্ড হুইচ ইজ ফ্যাক্ট। প্রো লাইসেন্সের কথাটা কোথায় এসেছে, সে কী কী ট্রেনিং অ্যাটেন্ড করেছে, কী কী কোর্সে সে আছে, ওইটা বলার সময় সে বলেছে যে আমি প্রো লাইসেন্সের পার্ট 1 কমপ্লিট করেছি। তো সুতরাং এটা আসলে একটু ভুল বোঝাবুঝি ছিল। হ্যাঁ, এটা কখনোই সে বলে নাই যে সে প্রো লাইসেন্স হোল্ডার, তার বায়োডাটাতে ওটা নেই। আমরা তাকে এই গ্রেড ধরেই তাকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম 1 মাসের চুক্তি। সে 1 মাস সফলভাবে সে সম্পন্ন করেছে। হি হ্যাজ গন ব্যাক টু হিজ কান্ট্রি। আবার এখন আমরা নতুন করে কোচের জন্য সার্কুলার করেছি। তিনি যদি মনে করেন যে তিনি আগ্রহী, তিনি অ্যাপ্লাই করতে পারেন। অন্যদের সাথে আমরা সেটা মূল্যায়ন করে দেখবো যে যেটা সুটেবল হয় আমরা তাকেই গ্রহণ করবো। এদিকে আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আপা পাশে বসা আছে, মানে আপাকে স্পেশালি থ্যাঙ্কস জানাই। আমাদের সিনিয়র টিম এশিয়ান কাপ খেলে আসলো, এই পর্যায়ে চলে গেছে এবং আমার কাছে এর চেয়েও বড় লাগে যে একটা এজ লেভেল টিমও হচ্ছে এশিয়ান কাপ খেলেছে। আপনি ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে আছেন, অনেক কিছুই করার চেষ্টা করছেন, কিন্তু ফাইনালি কি একটা জায়গায় কি একটু আপনার কিরকম ওই হাঙ্গারটা কিরকম যে আসলে ছেলেরা এরকম এজ লেভেলের এশিয়ান কাপের মূল পর্বে কবে খেলবে, মানে একটা তো টার্গেট নিয়ে অবশ্যই আপনার আগাম। আমাদের ছেলেরা প্রশ্নটা আমাকে বললেন না কিরকম? আমি আপনাকে থ্যাঙ্কস জানিয়ে আপনাকে বললাম। আচ্ছা, আমরা তো আপ্রাণ চেষ্টা করছি এবার এফসি আন্ডার 17 এবং এফসি আন্ডার 20 দুটোতে যেন ইনশাল্লাহ আমরা কোয়ালিফাই করতে পারি। আমাদের দুটোই এবারে টার্গেট, আমরা সেটা অ্যাচিভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। বাকি আপনাদের দোয়া, আল্লাহ। আচ্ছা, জাহির ভাই, মার্ক কক্স তো টিমটাকে চ্যাম্পিয়ন করলেন, তো তার ব্যাপারে আপনাদের মূল্যায়ন কি? আর মানে আপনার নতুন কোচের দিকে কেন যাচ্ছেন, বা আপনাদের এক্সটেন্ড না করলেই মানে এটা তো যৌক্তিক করছে সেটা শোনেন, আপনারা একটা কথা আমি বলি, কারোর প্রতি আমাদের কোনো অনুরাগ বা বিরাগ কোনোটাই নেই। মার্ক কক্সকে আমরা 1 মাসের জন্যই চুক্তি ছিল। সেই 1 মাসের টেনিয়রটা তিনি খুব সফলতার সাথে সম্পন্ন করেছেন। আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করেছি। সে যাওয়ার সময় আমরা তাকে আরও অনুপ্রেরণামূলক ইনসেন্টিভ দিয়ে আমরা তাকে সম্পন্ন করেছি। 1 মাস পরে ইন এনি কেস আমাদের কোচ নিতে হবে। যদি মার্ক কক্সকেও নিতে হয় সেটা একটা প্রক্রিয়াতে যেতে হবে, নাহলে 2 দিন পরে আপনি বলবেন প্রক্রিয়া ফলো না করে কোচ নিয়ে আসবেন। আমরা সেই প্রক্রিয়াটা ফলো করছি এবং মার্ক কক্সকেও জিজ্ঞাসা করেছিল, আমরা তাকে বলেছি তিনি যদি আগ্রহী মনে করেন কন্টিনিউ করবেন আমাদের সাথে, হি ক্যান অ্যাপ্রোচ। আমরা যদি আরও 5-7টা রিজুমে পাই, তখন দেখে শুনে আমাদের যেটা সব থেকে সুইটেবল মনে হবে আমরা সেখানেই যাব। সেখানে মার্ক কক্সকে আমি কাউকে বাদ দিচ্ছি না। তাহলে জাহিদ ভাই, তাহলে আপনি বলছেন তাহলে কি মার্ক কক্সকে কি আপনার প্রক্রিয়ার বাইরে হঠাৎ করে নিয়োগ দিয়েছিলেন, না এখন প্রক্রিয়া প্রশ্নটা কেন আসছে? প্রক্রিয়ার কোনো বাইরে নিয়োগ দেওয়া হয়নি। ওই সময় আমাদের মনে হয়েছিল যে একটা কোচ আমাদের ইমিডিয়েটলি দরকার, কারণ আমাদের যে 2 জন এখানে ছিলেন, আমরা তো হ্যাভিয়ার ক্যাবরেরার সহযোগিতা নিয়েছি মার্ক কক্স থাকা অবস্থায় আলাপ আলোচনার জন্য। তো এটা আসলে সামগ্রিকভাবে একটা পারস্পরিক কোঅপারেশনের বিষয়। ওই সময় আমাদের মনে হলো যে একজন বাইরের এক্সপোজার আছে, তাদের এরকম একটা কোচ পেলে আমাদের সুবিধা হবে। তো এই জন্য আমরা তখন অ্যাডহক বেসিসে আমরা তাকে নিয়েছি এবং সেখানেও আমরা 4-5টা রিজুমে ছিল, টেলিফোনে কথা বলে, ভিডিও কলে কথা বলে তারপরে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে কোনো পক্ষপাতিত্ব নয়, কিছু না। ওই সময় প্রয়োজন হয়েছিল, আচ্ছা ঠিক আছে তাহলে তাকে পাওয়া গেল, আসুন। এই শেষ করেন, আনিস ভাই বলতে ভাই, এর আগেও আসলে আন্ডার 16, 17 বা 19, 20 বলে যে আমাদের কিন্তু বিদেশি কোচ নিয়োগ দেওয়া হয়েছে, মানে রেডিওস্টারও পাস করছে এদের নিয়ে। আলটিমেটলি আসলে খুব বেশি আমরা দূর যেতে পারিনি, কারণ 17, 18 লেভেলের হলো বাইরে আপনি খেলাগুলো দেখবেন যে ন্যাশনাল টিমে খেলে আসলে তো প্রচুর প্লেয়ার 17-18 বছরের ন্যাশনাল টিমে খেলতেছে। আর আমরা 16-17 থেকে আমরা হলো ঠিক করতেছি যে আমরা বিদেশি কোচ নিয়ে শেখাবো।
এবং সবার রিয়ালাইজেশনটা এখন বাংলাদেশে অলরেডি চলে আসছে যে আসলে যে 10-12-তে যাওয়া ছাড়া আমাদের উপায় নেই। এই যে ডেভেলপমেন্ট কমিটি হিসেবে আসলে যে আরো নিচে নামার কোনো পরিকল্পনা আছে কিনা, যে আপনারা এই 16-17 ছেড়ে দিয়ে যে একটা বিদেশি কোচ 8-10-এ নামাই নিয়ে আসতে পারেন কিনা, এরকম কোনো পরিকল্পনা আছে? উনি প্রশ্ন করলেন আরো নিচে নামার পরিকল্পনা আছে কিনা। আমাদের নিচে নামার পরিকল্পনা নেই, আমাদের তো উপরে ওঠার বয়স 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 বয়সে। নাই বলি বিষয়টা হলো যে অ্যাকচুয়ালি ফুটবল একাডেমি ফর্মাল ইনস্টিটিউশনাল ট্রেনিংটা শুরু হয় বিদেশে 4-5 বছর বয়স থেকে। কেমন? আমাদের এখানে তো কোনো এরকম স্ট্রাকচারই ছিল না, আমরা শুরু করেছি। একবারে তো আমরা 4-5 বছর থেকে শুরু করতে পারবো না। আমরা এখন যেটা করছি, যত একাডেমি আছে বাংলাদেশে আমরা সেগুলোকে তালিকাভুক্ত করেছি, কার কেমন ফ্যাসিলিটি আছে এগুলো আমরা ইভ্যালুয়েট করেছি, পরে 1 স্টার 2 স্টার আমরা ক্লাসিফাই করেছি। কেমন? এদেরকে আমরা বলছি তোমরা অন্তত 10 বছর থেকে ভর্তি করো। যেমন আমার যশোরের শামসুল একাডেমি, আমরা 10 থেকে 12 বছরের বাচ্চাদেরকে ভর্তি করছি। আমরা অন্য একাডেমিকেও আমরা উৎসাহিত করছি যে 10 থেকে 12 বছরে ভর্তি করতে, এবং অনেকেই কিন্তু করছে। আপনি যদি পেরিফেরিতে খোঁজখবর নেন, আপনি দেখবেন যে 10-12 বছরের বাচ্চাদেরকে কিন্তু একাডেমিতে নিয়ে এসে তাদেরকে ট্রেন আপ করা হচ্ছে। আমাদের এখানে আপনি যদি দেখেন, আমাদের ফুটবল ফেডারেশন দ্বারা পরিচালিত যে কোর্স আমাদের হচ্ছে, এটাকে আমরা কি বলছি, বিএফএফ একাডেমি, যেটা এখানে কিন্তু আমরা প্রতিনিয়ত এই ঢাকা শহরে কয়েকশো বাচ্চা আমাদের এনরোল আছে, তারা আমাদের এই বিএফএফ এর এই মাঠে রেগুলার তারা খেলা করে। তারা কিন্তু সবাই বিটুইন 8 to 10 থেকে 10 বছর। আমরাও কিন্তু ওই বছরটাকে অ্যাড্রেস করছি এখন, এবং তাদেরকে আমরা 8-10 বছর তারা নিয়মিত আমাদের কোচের আন্ডারে তারা কিন্তু খেলা করছে, ট্রেন্ড আপ হচ্ছে। এখন আমরা দেখছি এখানে উৎসাহটা বাড়ছে। এই জন্য সম্প্রতি আমরা আবার আজকে আমাদের একটা সিদ্ধান্ত হলো যে কমলাপুরে আমরা এই বাচ্চাদেরকে আরেকটা ওখানে আমরা চালু করব, যাতে ওখানে তো উই হ্যাভ ফুল ফ্লেজ ফিল্ড অ্যান্ড ফ্যাসিলিটিস। তো যার ফলে এটা আজকে আমরা যেটা করছি সেটা ডাবল হয়ে যাবে। তো অর্থাৎ আপনি যে কোশ্চেনটা করলেন এটা খুবই ভালো প্রশ্ন, এবং আপনি খুশি হবেন যে আমাদের ডেভেলপমেন্ট কমিটি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই এজ গ্রুপের, যেটা আমরা 8 থেকে 10 বছর দিয়ে আমরা এখানে শুরু করেছি, একাডেমিগুলোকে এনকারেজ করছি, অনেকখানি এটা 10 বছর থেকে তারা রিক্রুটমেন্ট শুরু করেছে। আর একটা দিবসে শেষ করি। শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সামনে অপরচুনিটিস, আপনি যেহেতু বললেন যে ঘরের মাঠে আন্ডার-20 আমরা হোস্ট করতে চাচ্ছি, একটা অপরচুনিটিস হচ্ছে এইজ লেভেলের টিম হলো এশিয়ান কাপের হচ্ছে মূল পর্বে খেলার একটা অপরচুনিটি। এবং আমরা যদি সাব চ্যাম্পিয়নশিপের দিকে তাকাই, 3 জন প্রবাসী খেললে পরেও 2 জন প্রবাসীকে নিয়ে কিন্তু খুব হাইপ ছিল, এবং তারা যথেষ্ট ভালো পারফর্ম করেছে। এবং আমরা যতটুকু জানি যে আপনাদের রাডারে আরো কিছু প্রবাসী রয়েছে, এবং ইতিমধ্যে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অনেককে নিয়েই আলোচনা হচ্ছে। কিন্তু ঘরের মাঠে এত বড় একটা অপরচুনিটি আমাদের নক করছে, এই জায়গাটা হচ্ছে গ্র্যাব করার জন্য বা এই টার্গেটটা সেট করার জন্য আমরা অগাস্টে আরো কিছু প্রবাসী আমাদের এই টিমটাতে হচ্ছে আমাদের ইনক্লুশন থাকবে। প্রথম কথা হলো, আমি আগে কিন্তু একটা কথা বলি, এই প্রবাসী খেলোয়াড় শব্দটা আমি ব্যবহার করতে চাই না। কারণ আমাদের টিমে যখন ওরা খেলে, আমি কালকেও কথা বলেছি মিজুর সাথে, ওদের সাথে, ওরা কিন্তু এটা ফিল করে। ওরা একসাথে বসে আড্ডা মারে, গল্প করে, বসে দেখলেন এত সুন্দর গান গায়, আমাদের গান শোনাতো, রোনান খুব উইটি, অনেক জোকস করতো, করতো। ওরা কিন্তু দেশি প্রবাসী ভেদাভেদ করছে না। তা আপনারাও মেহরবানি করে প্রবাসী খেলোয়াড় বলবেন, যেটা হচ্ছে বংশগত খেলোয়াড় বলতে পারি আমরা। হয়তো তারা এখানে বাস করছে না। নাও ইফ আই কাম টু ইউর আনসার, আমরা কিন্তু দরজা খোলা রেখেছি। যারা বাইরে থেকে বাস করেও বাংলাদেশের জন্য ফিল করে, অন্তরে বাংলাদেশকে ধারণ করে, যারা এখানে এসে আমাদের বাংলাদেশে যারা বসবাস করছেন সেই ছেলেদের সাথে বা মেয়েদের সাথে খেলতে চায়, আমরা তাদেরকে স্বাগত জানাই। এবং